আমি আপনাকে কিছু প্রুফ দেখাই। এই এই যে এখানেই আছে কবরস্থানের ফাইলটা, এখানে চিঠিগুলো ইস্যু করো, আর কিছু লাগবে না। মিল্টন সমাদ্দার অসহায় মানুষের জন্য গড়েছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রম। মানবিক কাজ করে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক পরিচিতিও লাভ করেছেন। তবে মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার শিরোনামে গত 25 এপ্রিল একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা। এরপর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। এবার নিজের বিরুদ্ধে করা অভিযোগ নিয়ে মুখ খুললেন মিল্টন নিজেই। আমি দীর্ঘ 10 বছর ধরে এই কাজটা করতেছি, একই সাথে হাজারো বার, বলবো শতবার হাজারো বার আমার সাথে সাংবাদিকরা আসছে, নিউজ করছে, পজিটিভ বলছে। হঠাৎ করে আমি খারাপ হয়ে গেলাম, নিশ্চয়ই একটা কারণ আছে। কারণটা যদি বলি, আমার সাভারে যে বাড়িটা করা হয়েছে অজ্ঞাত মানুষদের জন্য জমি কিনে, সেই জমিটা পাশ দিয়ে একটা রাস্তা, মানে মাঝখান দিয়ে একটা রাস্তা নেওয়ার পায় তারা করতেছে কিছু মানুষ, যেটা নিয়ে একটা আমাদের মধ্যে জমির ওই পিছনের জমির মালিক সহ আমার সাথে একটা মনোকালাকালি বা একটা ধস্তাধস্তি হয়েছে, যেটা পরবর্তীতে মামলা হয়েছে এবং মামলাটা আদালতে বিচারাধীন প্রক্রিয়া আসছে। ওই সাংবাদিকদের মানে ওই লোকদের মানে মদতেই আসলে এই নিউজগুলি হচ্ছে, যেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণটা হলো ভিত্তিহীন এই কারণে বলবো, দেখেন এত বড় একটা এলিগেশন আনা হয়েছে আমার বিরুদ্ধে, একটা মিথ্যা তথ্য আনা হয়েছে, বা সত্য তথ্যও যদি বলি, তারা তো কোনো প্রুফ দেখাচ্ছে না। আমার নামে মিল্টন সমাদ্দার বা গরুর রচনার মতো একটা রচনা লিখে দিচ্ছে, গরু এই করে, চারটে হাত আছে, পাওয়া সেরকম, মিল্টন সমাদ্দার এই করে এই। এটা তো আপনাদের নিউজ করতে হলে তো একটা প্রুফ লাগবে। বা আমি যে এত এত মানুষের অঙ্গ ট্রান্সফার করছি, বিক্রি করছি, কোথায় করছি, কার কাছে করছি, কিডনি বা অঙ্গ বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তো আপনার প্রোডাক্ট না যে কাইটা বাজারে দোকানে বিক্রি করে ফেললাম। এটা বিক্রি করতে হলে আপনাকে তো অবশ্যই একটা হসপিটালের ম্যানেজমেন্ট লাগবে, হসপিটালের ফ্যাসিলিটি থাকা লাগবে, দেন হলো কাকে দিছে তার ডকুমেন্ট লাগবে, এবং আইনি প্রসেসিং এর ব্যাপার স্যাপার আছে। এবং দীর্ঘ 10 বছর যেহেতু যেহেতু আমি কাজ করতেছি, তাইলে আমি শত শত লক্ষ লক্ষ হাজার হাজার বাবা মানে মানুষের কিডনি অঙ্গ বিক্রি করছি। সেই জায়গাটাতে কতটুকু সত্য? আপনারা যারা এই নিউজটা দেখতেছেন বা যারা এটা প্রচার করছেন, তাদের কাছে আমার প্রশ্ন বা চ্যালেঞ্জ যে আপনারা একটা ডকুমেন্ট দেখান আমাদেরকে। হ্যাঁ, অবশ্যই কাটাছেঁড়া আছে। আমি ওই ফাইলটা দেখান, আপনাদেরকে আমি একটা ডকুমেন্ট দেখাই। আমি কিছু ছবি রেডি করে রাখছি। এটা কাটাছেঁড়া কেন থাকবে না? আমরা প্রতিটা পেশেন্ট তুলি যখন, এই যে ওনার পেট কাটা, পেটে ঘষায় ঘষে ঘা হয়ে গেছে, থাকবে না কেন? অবশ্যই থাকবে। আমরা সেই সমস্ত মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে আসতেছি যাদের নিজের শরীর নিজের বহন করার ক্ষমতা নাই, রাস্তায় পচে মরতেছে, পায়খানা পোশাক এক জায়গাতে করতেছে, যেখানে মানুষ যায় না, যার কাছে দূর থেকে মানুষ ঘুরে চলে, সেই মানুষগুলোকে আমরা আশ্রয় দিচ্ছি। তো তাদের প্রত্যেকটা, যে ওনার প্রস্রাবের রাস্তা না, তাহলে আমি বিসিগুলো বিক্রি করে ফেলছি। বিসির দাম তো অনেক, বিসি নাকি 50 লাখ টাকা একটা বিসি বিক্রি করা যায়, তাহলে বিসিগুলো বেঁচে বলেছি বিসি নাই ওনার। তো এটাই তো বাস্তবতা। আমরা তো রাস্তায় পড়ে থেকে সেই সমস্ত মানুষকে আশ্রয় দিচ্ছি যাদের অঙ্গ নাই, পচে গেছে, গলে গেছে, তাদেরকে। তো সেই জায়গাটাতে আপনারা যে এলিগেশনটা আনছেন, এটার প্রুফ দেখান যে প্রোডাক্টটা কে, মানে এই অঙ্গটা কে কিনছে, কার কাছে বিক্রি করছি, কোন হসপিটালে বিক্রি করছি। মানুষকে সোশ্যাল মিডিয়াতে বলেন বা মানুষকে হ্যারাসমেন্ট করা সহজ মিথ্যা তথ্য দিয়ে, কিন্তু বাস্তবতাটা কতটুকু সেটা আপনাদের সবাইকে যাচাই করতে হবে। আমি আপনাকে কিছু প্রুফ দেখাই। এই এই যে এখানেই আছে কবরস্থানের ফাইলটা, এখানে চিঠিগুলো ইস্যু করো, আর কিছু লাগবে না। আমি বৈধভাবে কবর দেওয়ার জন্য হাইকোর্টে পর্যন্ত রিট পিটিশন আপিল করছি। এই পিটিশনের কাগজ এইখানে স্পষ্টভাবে হাইকোর্ট নির্দেশনা দিছে, বাংলাদেশের যে কোনো সরকারি কবরস্থানে বৈধভাবে আমি কবর দিতে পারবো। কিন্তু যখনই আমি চিঠিগুলো দেখাও, চিঠিগুলো আনো, এখানে আমি কয়েকবার বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিছি যে আমার প্রশাসনিক দপ্তরে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যে আমি বৈধভাবে কবর দিতে পারি না, আমাকে একটা ব্যবস্থা করে দেন। কিন্তু বাংলাদেশের সরকার বলেন, প্রশাসন বলেন, কেউ কখনো আমার দাবিটা শুনে নাই। এখানে নিচে এই দেখেন, এতগুলো চিঠি দিছি বিভিন্ন মন্ত্রণালয়। এটা চিঠিতে লেখা আছে অজ্ঞাত মৃত ব্যক্তিদের সৎকার ও দাপন কাপড় প্রসঙ্গে। আমি এখানে উল্লেখ করছি যে আমার কাছে এই পরিমাণে বাবা মা মারা যায়, দাপন কাপন করতে পারি না, আপনারা ব্যবস্থা নেন। কেউ নেয় না। এখন আমার যে মানুষগুলো মারা যায় তারা অজ্ঞাত, পরিচয় নাই, ভোটার আইডি কার্ড নাই, তাদের যদি স্লিপ করতে চাই বা রসিদ করতে চাই সেটা করা সম্ভব না। আমরা যেটা করছি, গোপনে তাদেরকে স্লিপ ছাড়া 8 থেকে 14 হাজার টাকা ঘুষ দিয়ে বাস কাঠ কিনে তারপরে দাপন কাপন করছি।
মানে যেগুলো ওনারা যেগুলো দাবি করতেছে এর বাইরে যে কবরগুলো হচ্ছে সেগুলো আপনি করতেছেন ওদের আন্দাজে ঘুষ দিয়ে তারপরে। হ্যাঁ গোপনে। আপনি আমার একদিনে 3 জন মারা গেছে, একজনের রসিদ করতে পারছে, আর 2 জনও তো করতে পারে না। শীতে আমার 6-7 জন মারা গেছে, শীত আসলে 6-7 জন মারা গেছে। আর যে মানুষগুলো আমার আশ্রয়ে থাকে তারা তো সবাই অসুস্থ, তাদের দুনিয়াতে কেউ নাই, যারা রাস্তায় পচে পচে মরতেছিল। তো এখন মারা গেছে, আমি ঘরে বসে থাকবো? আপনাদের কতবার চিঠি দিছি সরকারের প্রশাসনের মন্ত্রণালয় থেকে, চিঠি অনেকগুলো চিঠি আছে, আমি তো ফাইলপত্র নিয়ে বসছি। কেউ যদি রেসপন্স না করে, সিটি কর্পোরেশনকে চিঠি দিচ্ছে, এইখানে চিঠিতে আছে সিটি কর্পোরেশনের যে আমারে কবর দেওয়ার ব্যবস্থা করে দেন। আপনারা আসছেন 2024 সালে, আমি 21 সালে পর্যন্ত চিঠি দেখাতে পারি, 21 সালে আছে, 18 সালে আছে, প্রতি বছর বছর আমি চিঠি দিছি বিভিন্ন মন্ত্রণালয় যে আমি অজ্ঞাত মানুষ আমার কাছে থাকে, যারা মরলে পরে কবর দিতে পারেন, আপনার ব্যবস্থা নেন। কেউ ব্যবস্থা নেন না, আমি কার কাছে যাব? মরে গেলে আমার কাছে তো রসিদ আছে, রসিদ তো আমারও আছে, যে আরো আছে রসিদ, রসিদ আর রসিদ। কেন আপনারা একটা কাজ করেন, এই 50 এই 150 রসিদ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, 200 রসিদ দিয়ে দিচ্ছি, এই রসিদ গুলো নিয়ে যে কোনো একটা কবরস্থান থেকে কবর খুঁড়েন, খুঁড়ে তার পোস্টমর্টম করেন, পরীক্ষা করেন, তারপরে আপনারা যে শাস্তি দেন, ওই কবরস্থানে যদি অঙ্গ না থাকে, কিডনি না থাকে বা ছিল না, যদি প্রমাণ হয়, আপনারা যে শাস্তি দেবেন সেই কথা মানতে নেন। আর কিছু বলো, আর কি বলবো বলেন?